রাত হয়েছে। বনানী দেবী আর শিখা দেবী শুয়ে পড়েছেন। শিখা দেবী বনানী দেবীর সাথেই ওনার ঘরে ঘুমান। শিখা দেবী এখন অনেকটা প্রাণবন্ত হয়ে থাকেন। সারাদিন বৌদির সাথে কথা বলতে বলতে কাজ করেন। এখানে আর ওনার দম বন্ধ মনে হয় না। আংশু খাটে শুয়ে শুয়ে টিভি দেখছে। সবাই বলতে মা আর পিসি ঘুমিয়ে পড়ায় টিভির সাউন্ডটা যথেষ্ট কমই রেখেছে। সারাদিনের মধ্যে একবার খবর না শুনলে ওর মনটা কেমন যেন একটু উস্কুখুস করে, মনে হয় কি যেন একটা বাদ পড়ে গেল। সারাদিনের কাজে তাই রোজ ওর একটা বার হলেও খবর দেখা চাই। আর প্রিয়শ্রী বাথরুমে গেছে হাত পা ধুয়ে জামা কাপড় বদলানোর জন্য। প্রিয়শ্রী কাপড় বদলে একটু রাতের পোশাক পরিধান করেছে। আজকেই নতুনেই নাইটিটা কিনেছে প্রিয়শ্রী। লাল রঙের ফুলের ছাপওয়ালা একটি সুতির নাইটি। শাড়ি পরে ঘুমাতে ওর ভালো লাগে না, মনে হয় একটা সাপ পেঁচিয়ে রয়েছে সারা শরীরে। বিয়ের এতগুলো মাসেও নাইটি পরেনি চক্ষু লজ্জার জন্য। পরে ভাবলো শুধু রাতের বেলা পরলেই কি বা হবে, কারোর সামনে যাবে না শুধু আংশু ছাড়া। তাই আজকে কিনে এনেছে। বিয়ের আগেও টি পরতো, আজকে থেকে নতুন করে আবার নেওয়া শুরু করবে। আংশুর একটু বিরক্তি লাগছে। প্রিয়শ্রী সেই কখন গেছে বাথরুমে, এখনো আসলো না ঘরে। কি যে করে মেয়েটা বাথরুমে কে জানে। বাথরুমের থেকে বেরিয়ে এসে একটা গামছা নিয়ে নিজের গা হাত পা মুখ সব মুছতে শুরু করলো প্রিয়শ্রী। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রিয়ে বিনি করা শুরু করলো। এতক্ষণ টিভির দিকে চোখ থাকলো। প্রিয়শ্রী উপস্থিতি অনুভব করে আংশু ওর দিকে তাকালো, আর তার সাথে সাথে আংশুর চোখ জোড়া স্থির হয়ে গেল। এটা কি দেখছে ও? সে ভয়ানক অতীত আবারও ওকে হাতছানি দিচ্ছে। মনের কোণে লুকায়িত অনুভূতিটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তার। অন্যদিকে চুল বাঁধা হয়ে যাওয়ার পর কিছু বলার জন্য আংশুর দিকে ফিরল প্রিয়শ্রী, কিন্তু আংশুর এই অবস্থা দেখে প্রিয়শ্রী বুকটা কেঁপে উঠল। এই কি অবস্থা ছেলেটার? কিছুক্ষণ আগে পর্যন্ত লোকটা ঠিক ছিল, কয়েক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল যে লোকটার অবস্থা এমন হয়ে গেল? আংশু খাটে যে দিকটায় শুয়েছিল সেই দিকের কোনোটাতেই মাথার বালিশ আঁকড়ে জুবুথুবু হয়ে বসে রয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখ মুখ ভয়ে শুকিয়ে উঠেছে, এমনকি বালিশটা পর্যন্ত দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে। তার পা দুটো ক্রমাগত মুচড়ামুচড়ি করে চলছে একে অপরের সাথে। কিছু একটা অস্পষ্টভাবে বিড়বিড় করে বলছে আংশুমান। কি বলছে সেটা ঠিক বুঝতে পারছে না প্রিয়শ্রী। আংশু দরদরিয়ে ঘেমে উঠছে এই শীতের রাতেও। পরনের পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে ঘামে। আংশুমানের এরকম অবস্থা দেখে প্রিয়শ্রী বেকুল হয়ে উঠল। তাড়াতাড়ি আংশুর কাছে যেতে গেলে কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। প্রিয়শ্রীকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আংশু তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতে গেল, কিন্তু পারল না। তাড়াতাড়ি করতে গিয়ে ধপ করে বিছানা থেকে পড়ে গেল আংশুমান, আর বেড সাইডে টেবিলের কোনায় মাথাটা ঢুকে গেল। প্রিয়শ্রী তাড়াতাড়ি করে ঘুরে ওর কাছে গেল। আংশুকে পড়ে থাকতে দেখে ওকে গিয়ে কোলে তুলে নিল। আংশুকে তুলতে দেখলো ওর মাথার অল্প ফেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। আর আংশুমান অনবরত বিড়বিড় করে বলছে, চলে যাও আমার কাছ থেকে। ও মা, আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, সরে যাও আমার কাছ থেকে। এই কথাগুলো ও বারবার বলছে। প্রিয়শ্রী ওকে জড়িয়ে ধরছে, তাও ও কেমন যেন গুটিসুটি মেরে রয়েছে। প্রিয়শ্রী জোর করে আংশুমানকে নিজের দিকে ঘোরালো, ওর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। কিছুক্ষণ পর আংশু চোখ খুললো। ভিতর দৃষ্টিতে প্রিয়শ্রীকে একটু দেখে শান্ত হলো, কিন্তু পরক্ষণে প্রিয়শ্রী পরে নাইটিটা দেখে আবারও ওর মানসিক অবস্থা বিকৃতি শুরু হলো। এতক্ষণ যে চোখে ভয় ছিল, সেই চোখে এখন বদমেজাজি রাগ ভার করলো। চোখের সাথে সাথে মস্তিষ্ক সম্প্রসারিত হলো। প্রিয়শ্রীর দিকে তাকিয়ে ডান হাত দিয়ে ওর গলা চেপে ধরলো। আংশুর গায়ে জোর কম ছিল না, খুব শক্ত করেই প্রিয়শ্রী গলা চেপে ধরেছিল। ওর হাতের চাপের জোরে প্রিয়শ্রীর চোখ আর জিভ বেরিয়ে এসেছিল। আংশুর হাত থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। দম বন্ধ হয়ে আসছিল ওর, নিস্তেজ হয়ে যাচ্ছিল শরীর, হাত আর পা ছোড়াছুড়ি করতে পারছিল না। আংশু কিছুক্ষণ পরেই প্রিয়শ্রীর গলাটা ছেড়ে দিল। দম বন্ধ হয়ে আসছিল প্রিয়শ্রীর, চোখগুলো যেন বের হয়ে আসছিল ওর। আংশু গলাটা ছাড়তেই ও একটা লম্বা শ্বাস নিয়ে কাশতে শুরু করলো, তবে ঠিক করে কাশতেও পারছে না, ব্যথা করছে গলায়, তাই শুয়ে রয়েছে মেঝেতে। কিন্তু তারপর যেটা হলো সেটা ভাবনার বাইরে ছিল। আংশু যে বেড সাইড টেবিলটা টোকা খেয়েছিল মাথায়, সে টেবিলটা জলের গ্লাস রাখা রয়েছে, কাঁচের গ্লাসে জলও রয়েছে। ও গ্লাসটা নিয়ে গ্লাসের ভেতরে জলটা মেঝেতে ফেলে দিল। তারপর হিংস্র চোখে চাহনি নিয়ে ও প্রিয়শ্রীর দিকে তাকালো। যদিও বা ওর নজর প্রিয়শ্রী নয়, প্রিয়শ্রীর পরনের সুতির লাল নাইটিটার দিকে ছিল। একদিন এইরকমই লাল সুতির নাইটি পরিহিত মহিলা ওর জীবনটা শেষ করে দিয়েছিল, সারা জীবন কালিমালিপ্ত করে দিয়েছে। এমন একটা অপমান করেছে যার ভার আজও আংশু বহন করে চলেছে। এসব ভাবার পরেই আংশু ক্ষিপ্ত গতিতে এগিয়ে চলে প্রিয়শ্রীর দিকে, আর খালি কাচের গ্লাসের দিকটা দিয়ে প্রিয়শ্রীর মাথায় ঢুকতে শুরু করলো। ও এখন নিজের হুঁশে নেই। ওর চোখের সামনে প্রিয়শ্রীর জায়গায় সেই নোংরাম মহিলাটা রয়েছে, তাকে মারছে আংশু। আজকে ওই মহিলাকে শেষ করে দিবে আংশুমান।
ওর চোখের সামনে প্রিয়শ্রীর অবয়বে ওই মহিলাটার চিত্র ফুটে উঠেছে। এমনিতেই প্রিয়শ্রী নেতিয়ে পড়েছিল। আংশুর ওই রকম গলা টিপে ধরায় শরীর ওর প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। দম বন্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। গলার ব্যথায় গুঙ্গানি ছাড়া আর কিছু করতে পারছিল না। তারপর আংশুর এরকম হঠাৎ আতর্কিত আক্রমণের জন্য ওর মধ্যে কোনো প্রতিরোধের ক্ষমতা অবশিষ্ট রইল না। ও না পারছে চিৎকার করতে আর না পারছে আংশুমানকে থামাতে। মাথায় আঘাত করায় ও পুরোপুরি কাবু হয়ে গেছে। ধীরে ধীরে চোখের সামনে আবছা হয়ে এলো প্রিয়শ্রীর। মাথাটা দপদপ করার সাথে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তার সাথে সাথে কেমন যেন সারা শরীর সাথে মাথাটাও নিস্তেজ হয়ে পড়লো। জ্ঞান রইল না প্রিয়শ্রীর। অচেতন হয়ে পড়ল সে। নয় নয় করে 8 থেকে 10 বার আঘাত করেছে আংশু। প্রিয়শ্রীর মাথা থেকে রক্তধারা বয়ে চলা শুরু করেছে। রক্ত বের হতে দেখে শান্ত হয়ে যায় আংশু। প্রিয়শ্রীর মাথা থেকে রক্ত বের হতে দেখে সে বাস্তবে ফিরে আসে। কর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে প্রিয়শ্রীর দিকে। লোকেই চমকে ওঠে ও। কোথায় সে নোংরা মহিলা? এটা তো ওর প্রিয়। চমকে যায় আংশুমান। কি হলো বুঝতে ওর সময় লাগলো। আদতে কি হয়েছে, ও কি করেছে, এতক্ষণ ধরে কি হচ্ছিল, যখন ও বুঝতে পারলো তখন ও হাতে ধরা গ্লাসটাকে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক প্রান্তে। গ্লাসটা সংশব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আংশু ছিটকে সরে গেল। এতক্ষণ ধরে ও ওই নোংরা মহিলাকে চিন্তা করে নিজের প্রিয়কে আঘাত করছিল। মাথার চুল খামচে ধরলো আংশু। শরীর ওর দরদর করে ঘেমে উঠেছে। চোখের কোল থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। কান্নাটাও ওর মন থেকে আপনা আপনি বেরিয়ে আসছে। এই মেয়েটাকে ও নিজের জীবন বানিয়ে নিয়েছিল, ভালোবেসেছিল এই মেয়েটাকে। আজকে সেই মেয়েটাকেই একটা নোংরা মহিলার সাথে গুলিয়ে ফেলে এত বড় ক্ষতি করে ফেললো আংশুমান। ক্ষতিটা ওই মেয়েটার সাথে নিজেরও করেছে। এই মেয়েটা ছাড়া তো ও বাঁচতে ভুলে যাবে। কাপা কাপা অঙ্গভঙ্গিতে এগিয়ে গেল আংশু প্রিয়শ্রীর কাছে। প্রিয়শ্রীর মাথায় হাত দিল। মেয়েটা যে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছে তা আংশু ভালোই বুঝতে পারলো। কত বড় ক্ষতি করেছে সেটা ভালোই উপলব্ধি করতে পারছে সে। খানিকটা সময় নিয়ে একে শান্ত করলো আংশুমান। এখন ঠান্ডা মাথায় ওকে কাজ করতে হবে। তাড়াতাড়ি করে উঠে গিয়ে আলমারি খুলে প্রিয়শ্রী একটা সুতির ওড়না নিয়ে এসে সেটা প্রিয়শ্রীর মাথায় বেঁধে দিল। অনেকটা রক্ত ইতিমধ্যেই বেরিয়ে গেছে। এখন রক্ত বের হওয়া বন্ধ না করলে মেয়েটাকে বাঁচাতেও পারবে না। ওড়নাটা ভালো করে প্রিয়শ্রীর মাথায় বেঁধে দিয়ে ঘরের দরজা খুলে নিচে গিয়ে গাড়িটা ঠিক করে নিল। তারপর ছুটে গেল উপরে। অচেতন প্রিয়শ্রীকে কোলে তুলে নিয়ে এলো গাড়ির কাছে। আংশুর মা ঘুমের ওষুধ খান, তাই উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন। তবে শিখা দেবীর ঘুম ভেঙে গিয়েছিল। উনি কাছে ভাঙা শব্দ পেয়েছিল, তাই ঘর থেকে বেরিয়ে এসেছিলেন দেখার জন্য কি হয়েছে। আংশু প্রিয়শ্রীকে কোলে নিয়ে নিচে নামতে দেখে উনি যথেষ্টই অবাক হন। আংশু প্রিয়শ্রীকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো তাড়াতাড়ি করে। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, নইলে তো মেয়েটা বাঁচবে না। কিন্তু শিখা দেবী হতভম্ব হয়ে গেলেন দুজনের অবস্থা দেখে। আংশুর মাথায় আঘাত লাগার ফলে ওর মাথাটা সামান্য কেটে গিয়েছিল। কয়েক ফোঁটা রক্ত বেরোনোর পর আর রক্ত বেরোয়নি। সেই রক্ত ওর গাল চুইয়ে পড়ে প্রায় শুকিয়ে এসেছে। আর প্রিয়শ্রীর মাথায় বাঁধা ওনাটাও লালচে হয়ে উঠেছে রক্তের প্রভাবে। কোনো চেতনাই নেই মেয়েটার মধ্যে। দুজনকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে শিখা দেবী শিউরে উঠলেন। এই রাত বিরেতে হঠাৎ কি হয়েছে ওদের সাথে তা উনি বোধগম্য করতে পারলেন না। আংশু সিঁড়ি দিয়ে সাবধানে নিচে নেমে এসেছে। মেয়েটা কোলে সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে রয়েছে। ওই অবস্থায় বেখেয়ালে পা স্লিপ করে গেলে হয়তো মেয়েটাকে বাঁচাতেই পারবে না। এমনিতেই এত গুরুতর চোট পেয়েছে মাথায়, তার উপরে সিঁড়ি দিয়ে পড়ে গেলে চোটের ওপর আরো চোট পাবে। সেটা কোনো মতেই হতে দিবে না আংশুমান। নিচে পিসিকে দেখতে পেয়ে বলল, তুমি সদর দরজাটা ভিতর থেকে আটকে দাও পিসি। আমি এখন হাসপাতালে যাচ্ছি, সময় নেই এখন কথা বলার, তোমাকে পরে সব বলবো। কথাগুলো বলেই আংশু তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য তৈরি হলো। কিন্তু শিখা দেবী পিছন ডেকে বলল, তারা আংশুমান, আমিও যাব তোর সাথে। দিদি ঘুমাচ্ছে, আমি তালা নিয়ে আসছি, তুই যা। আংশু এখন কথা বলার মতো অবস্থাতে নেই, তাই পিসির কথা সম্মতিসূচক ভাবে মাথা ওপরে নিচে নাড়িয়ে বাইরে চলে গেল। প্রিয়শ্রীকে গাড়ির পিছনের সিটে শুয়ে দিল। দেবী নিজের কাঁধ ব্যাগটা হাতে একটা হাত ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন। সদর দরজায় ভালো করে তালা লাগিয়ে গাড়িতে উঠে পড়লেন। ব্যাগগুলো সামনের সিটে রেখে উনি উঠে বসলেন পিছনের সিটে। প্রিয়শ্রীর মাথাটা উনি নিজের কোলে তুলে নিলেন। পিসি গাড়িতে উঠে বসতেই আংশু গাড়ি স্টার্ট দিল। ওনারা বাড়ি থেকে বেরিয়ে যেত বনানী দেবী কিছুই টের পেলেন না ঘুমের ওষুধের প্রভাবে। আংশু কোনো ঝুঁকি নিতে চাইল না। ও জানেও না প্রিয়শ্রীর কতটা কি চোট লেগেছে, কতটা গভীর ক্ষতির সৃষ্টি হয়েছে। তাই কাছাকাছি একটা বড় হসপিটালে প্রিয়শ্রীকে নিয়ে যেতে চাইছে, যাতে প্রিয়শ্রী সঠিক চিকিৎসা পায়। শিখা দেবী ক্রমাগত প্রিয়শ্রীর হাতের তালু ঘষতে থাকছেন। মেয়েটার হাত দুটো ঠান্ডা হয়ে এসেছে। এতক্ষণ উনি আংশুকে কিছু বলেনি,
ছেলেটা এমনিতেই চিন্তায় পাগল হয়ে রয়েছে। গাড়ি চালানোর মাঝে উনি যদি এই কথা বলতেন তাহলে হয়তো রাতের অন্ধকারে রাস্তায় কোনো অঘটন ঘটিয়ে ফেলতো ছেলেটা। তবে এইবার না বললেই নয়। আংশু গাড়ি চালানোর মাঝে মাঝে রিয়ার ভিউ আয়নায় প্রিয়শ্রীকে দেখে নিচ্ছিল। এই কিছুক্ষণ সময়ের মধ্যেই মেয়েটার মুখমণ্ডল বিবর্ণ হয়ে পড়েছে। শিখাদেবী চিন্তিত কণ্ঠে প্রিয়শ্রী হাতের তালু ঘষতে ঘষতে বলে উঠলেন, বাবু, মেয়েটার হাতগুলো ঠান্ডা হয়ে এসেছে, তাড়াতাড়ি কর বাবা। পিসির কথাটা কর্ণগোচর হওয়ার মাত্রই গাড়ির গতি বাড়িয়ে দিল আংশু। 5 মিনিটের মধ্যেই একটা নামী হসপিটালে এসে পৌঁছালো তারা। এই মধ্যেই রাত্রে ডাক্তারের সংখ্যা সব জায়গাতে কম থাকে, তবুও আশায় বুক বাঁধছে আংশুমান। প্রিয়শ্রীকে পাজা কোলা করে তুলে নিল হাসপাতালের ভিতরে। রক্তাক্ত পেশেন্ট দেখে ওয়ার্ড বয়রা স্ট্রেচার নিয়ে ছুটে এলো। আংশু প্রিয়শ্রীকে ওতে শুয়ে দিল। তাড়াতাড়ি করে প্রিয়শ্রীকে একটা কেবিনে নিয়ে গেল। এই হাসপাতালের পরিষেবা খুবই ভালো, তাই খুব একটা সময় নেয় না চিকিৎসা শুরু হতে। যে ডাক্তার হাসপাতালে উপস্থিত ছিলেন তিনি প্রিয়শ্রীকে প্রাথমিক চিকিৎসা শুরু করলেন। আংশু গেল রিসিপশনে সমস্ত ফর্মালিটি পূরণ করার জন্য, নাইলে মেয়েটার সঠিক চিকিৎসা শুরু হবে না। ইতিমধ্যেই ও নিজে অনেক বড় ক্ষতি করে ফেলেছে মেয়েটার, কোনো ক্ষতি ও হতে দিবে না। ফর্ম ফিল আপ করতে গিয়ে ওর মনে পড়লো টাকা পয়সা, মানি ব্যাগ, কার্ড কিছুই আনা হয়নি। মাথায় হাত পড়ে গেল ওর। টাকা জমা না দিলে ওর স্ত্রী সঠিক চিকিৎসা পাবে না। এমনিতেই মেয়েটার অবস্থা আসার পথে শোচনীয় হয়ে পড়েছে। এখন যদি ওর ট্রিটমেন্ট শুরু না হয় তাহলে হয়তো মেয়েটা বাঁচবেই না। এসব ভেবে ওর মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। এমনিতেই মাথাটা ফেটে যাওয়ার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরা। আর কিছু মাথায় আসছে না ওর।